সাইবারের কণ্ঠস্বর এতটা নরম শোনালো যে সে নিজেই খানিক অবাক হয়ে গেল। ইরামের চোখ খুলে গেল, মাথা তুলে সে খানিক বিস্মিত হয় তাকালো স্বামীর মুখপানে। সূর্যের আলোর খেলায় ওই মুখটা কেমন যেন স্নিগ্ধ লাগছে। তাতে সবসময় খেলা করা দুষ্টুমির ভাবনা নেই, আছে শুধু একরাশ মুগ্ধতা। ইরাম বুকের মাঝে কেমন একটা উষ্ণতা বোধ করল। তাড়াহুড়ো করে গোসল সেরেছি, ঠিকমতো মোছার সময় পাইনি আজ। হুম, বোধহয় ভাগ্য চেয়েছিল আজ দায়িত্বটা আপনার হাজবেন্ডের কাঁধে পড়ুক। নিজের তোয়ালেটা তুলে আলতোভাবে ইরামের মাথায় ছুঁয়ে দিল সাইমান। পেছন থেকে ঝুঁকে এসে কানে ফিসফিস করে বলল, রিল্যাক্স অ্যান্ড লেট মি, মাই প্রেশিয়াস। ইরাম সোফায় হেলান দিল সম্পূর্ণ। ইজানকে সাবধানে যত্নে ধরে রাখলো আড়ালে। সাইবান স্ত্রীর বাধ্যতায় তৃপ্ত হয়ে ধীরে ধীরে ভেজা চুলগুলো মুছে নিতে লাগলো। তোয়ালের আলতো চাপে শুষে নিল পানির ফোঁটা। সোফার হালকা দুলুনি, ইরামের আয়সী সম্পূর্ণ স্বর্ণাভ আলোয় খেলা করা অত্যন্ত মৃদু শব্দ তুলে নিজের খাবারের দুনিয়ায় ব্যস্ত থাকা ইজান। সাইবান জানে না এর বেশি কোনো কিছু তার আর চাই কিনা। তবে কি এটাই জীবন, এটাই সংসার, এটাই কি নারীর টান, মমতার বন্ধন? অজান্তেই ঝুঁকে ইরামের অত্যন্ত কাছে এসে পড়ল সাইবান। তোয়ালেটের চুল মুছতে মুছতে অপর হাতে অর্ধাঙ্গিনীর কপালের পাশে লেপ্টে থাকা চুলের গোছা গুছিয়ে আনলো সে। আঙুল কাঁপল তার। সঙ্গেই ইরামের শরীরও একটা সুঘ্রাণ নাকে ঠেকল সাইবানের। কোনো একটা ফুলের সুবাস, মিষ্টি স্নিগ্ধ মায়াবী। অর্ধাঙ্গিনীর শরীরে সেই সুবাস তাকে মাতোয়ারা করে তুলল। ভেজা চুলের মোহনীয় সুঘ্রাণ সাইবানের সমস্ত সত্তাকে কেমন পাগল পাগল করে তুলল। হাত স্থির হয়ে গেল তার। অজান্তেই আঙুল চেপে বসলো ইরামের কানের নিচে নরম ত্বকে। হৃস্পন্দন বেড়ে গেল সাইবানের। ইরামের অবয়বে লেপ্টে থাকা ঘ্রাণ তার গলার ধরা ঘেঁষে মুক্ত দানার মতো গড়িয়ে নামা এক ফোঁটা পানির প্রবাহ। আধভেজা চুলের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা সুগন্ধ। সাইবানের শান্ত বুকে অশান্তির ঝড় তুলল। শক্ত একটি ঢোক গিল সে। আরও কাছে ঝুঁকে ইরামের চুলের মাঝে মুখ ডুবিয়ে ফেলল। পোটলার আব্বু রেখেছেন আমায়। ফিসফিস করল সে। ইরাম প্রথমটায় জমে গেল। সাইবানের তপ্ত শ্বাস ছুঁয়ে গেছে তার ঘাড়ে। শরীর জুড়ে শিহরণ খেলে গেল তার। অজান্তেই মাথা কাত করে ফেলল সে। আলতো আজে জবাব দিল। বার্থ সার্টিফিকেটে ছেলের বাবার নাম আলাদিন তো তুমিই লিখিয়েছো। মৃদু হাসল সাইমান, আবেশে জড়ানো এক মধুর হাসি। সো রাইট, আলাদিনের চেরাগ বলে কথা। কেন যেন নিজেকে রোখা সম্ভব হলো না। ঝুঁকিয়ে সাইবান হঠাৎ করেই ইরামের কানের নিচে নিজের ঠোঁট বসিয়ে দিল। গাঢ় এক চুমু খেলেও সেখানে। ইরাম কেঁপে উঠল। আলা বাকিটুকু উচ্চারণ করতে পারল না সে। সাইবান তোয়ালে ফেরে তার ঘাড়ে হাত জড়িয়ে উন্মুক্ত কাজুরে ছোট ছোট চুমু বসাতে লাগলো সারি বেঁধে। ত্বকে নাক ছুঁয়ে ইরামের গায়ে সুবাস গ্রহণ করে সে আবেশ মাখা গলায় বলল, এই স্মেল সো গুড, মাই প্রেশিয়াস, লাইক লাইক হোয়াট? লাইক মাইন। অজান্তে ঠিক গলার পাশে স্পন্দিত হতে থাকা ত্বকের উপর কামড় বসিয়ে দিল সাইবান। তার ধারালো দাঁত গেঁথে গেল, লালচে দাগে রঙিয়ে তুলল ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকে। ঠোঁট কামড়ে ধরল রমণী নিজেকে নিয়ন্ত্রণে। বিপরীতে সাইবান নিয়ন্ত্রণ হারিয়েছে। শুধু কামড়ে থেমে নেই সে, ঠোঁট বুলিয়ে পৌঁছে গেল ইরামের চিবুকে, ঠোঁটের কোণায় এবং অতপর ওনার আড়লে ঢেকুর তুলে শব্দ করে উঠল ইজান। স্বামী স্ত্রী উভয়ে জমে গেল। একে অপরের দিকে চেয়ে চোখ পিটপিট করল। ওনার ভেতর থেকে হাত পা বের করে ফেলেছে ইজান। জননীর বাহু খামছে ধরল সে এবার। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল ইরাম। হৃস্পন্দন সীমাহারা হলো তার। এইমাত্র কি হচ্ছিল? সাইবানও এক লাফে পিছিয়ে গেল, যেন ছ্যাঁকা লেগেছে তার। স্বর্গীয় অনুভূতির ঘোরটুকু দূর হয়ে গিয়েছে। কেন যেন রোমের ভেতর আর দাঁড়াতেই পারল না সে। লম্বা পা ফেলে হেঁটে সে বাইরে চলে গেল। প্রথমটা লজ্জা এবং পরবর্তীতে বিস্ময় নিয়ে তার চলার পথের দিকে তাকিয়ে রইল ইরাম। ছেলেটার হঠাৎ করে হলো কি? রুমের বাইরে এসেই দরজা লাগিয়ে সে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো সাইবান। এক হাতে বুকের বাম পাশটা খামছে ধরল, যেন হৃৎপিণ্ডকে শাসালো এত জোরে স্পন্দিত হওয়ার জন্য। ভ্রু কুঁচকে গেল তার। ভারী নিঃশ্বাস প্রশ্বাসে বুকও ওঠানামা করল। ঘাড় বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে নামলো টপ টপ করে। দরজায় পিঠ ঠেকিয়ে স্লিপ কেটে ধপাস করে মেঝেতে বসে পড়ল সাইমান। দুহাতে নিজের মাথা চেপে ধরল। নিয়ন্ত্রণ হারা হয়ে পড়েছিল সে সম্পূর্ণ। যদি মুহূর্তটি শুধুমাত্র আর কয়েক সেকেন্ড দীর্ঘ হতো, তবে সাইবার নিজের সকল ধৈর্যের সীমানা পেরিয়ে যেত। ফিরে আসা সম্ভব হতো না। গুঙিয়ে উঠল সে। মাথার চুল টেনে আপন মনে নিজেকে ধমকালো। ড্যাম ইট সাইবান।
পরদিন সুগন্ধা আজ বেশ সকালেই উঠে গিয়েছে। আজকে নাস্তার বিশেষ ঝামেলা নেই, কারণ গতকাল বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল, অনেকটা রয়ে গিয়েছে। সেগুলোই সামিয়া সকালে গরম করে সবাইকে দিতে বলেছেন, না হলে আর খাওয়া হবে না। নিজের জন্য এক কাপ গরম চা বানিয়ে সোফায় বসে গতকালের সিরিয়াল মিস যাওয়া একটা এপিসোড দেখে নেবে চিন্তা করতে করতে হলে এলো সুগন্ধা। আপন চিন্তায় একটু বেশি মগ্ন ছিল সে, তাই মেঝের উপর পড়ে থাকা ইজানের ছোট্ট একটা খেলনা গাড়ি তার চোখেই পড়ল না। কখন পড়েছে এখানে কারো হয়তো খেয়ালই নেই, কিন্তু সুগন্ধার পা পড়তেই চাকা ঘুরল, সঙ্গে সঙ্গে একটা আছাড় খেয়ে উল্টে পড়তে দিল সে। চায়ের কাপটা কোনো দিকে যে উড়ে গেল কে জানে। চোখ বুজিয়ে দাঁতের দাঁত চেপে ফেলল বেচারি। সাইফানের মতন তাকেও অবশেষে যেখানে সেখানে পটাং হয়ে পড়ার রোগটা ধরেই ফেলল। কিন্তু শক্ত মেঝের বদলে নিজের কোমর জুড়ে একজোড়া বাহুর উপস্থিতি টের পেল সুগন্ধা। হ্যাসকা একটা টান খেল, তারপরেই সোজা করে দাঁড় করিয়ে দেয়া হলো তাকে। বুক ধরপড় করল মেয়ের। ঝট করে চোখ মেলে তাকালো, দৃশ্যটা চোখে পড়ল অবশেষে। দণ্ডাবান এক পুরুষ, চেহারা উজ্জ্বল নয় আবার শ্যামলাও নয়, মাঝামাঝি কিছু একটা। ধারালো চিবুকে সূক্ষ্ম খোঁচা খোঁচা দাড়ির রেখা, চোখে রিমলেস চশমা, এলোমেলো হয়ে থাকা উস্কো খুস্কো চুল, কপালে নুয়ে আছে শরীর পাতলা, তাতে অফ হোয়াইট বর্ণের সুট চড়ানো। সুগন্ধার হাতের চায়ের কাপ ভাঙচুর হয়েছে মেঝেতে, তরল চাটুকু ছিটকে পড়েছে পুরুষটির সুটে। কেমন একটা জঘন্য কাজের দাগ হয়ে গিয়েছে, অথচ পুরুষটির দৃষ্টি যথেষ্ট নরম। একে চেনে সুগন্ধা, এই বাড়িতে আসার পর থেকে বহুবার দেখেছে, কিন্তু কোনোদিন এমন সামনাসামনি আসা হয়নি। দণ্ডায়মান অনুরাগ সিনহা। সুগন্ধাকে ভালোমতো দাঁড় করিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো অনুরাগ, মোলায়েম গলায় জিজ্ঞেস করলো, ঠিক আছো? ব্যথা পেয়েছো কোথাও? জোরে জোরে মাথা নাড়ল সুগন্ধা। বুকের ভেতর এখনো দৌড়াচ্ছে তার হৃৎপিণ্ড। খানিকটা আতঙ্ক এবং অনেকখানি লজ্জা নিয়ে সে তাকালো অনুরাগের দিকে। আপনার জামাই চাপ পইরা গেছে, আমি সরি। ইটস ওকে। অনুরাগ ভ্রু কুঁচকে নিচের স্যুটের দিকে তাকালো। সে এখান থেকে ভার্সিটিতে যাবে বলে ঠিক করে বেরিয়েছিল। এখন পুনরায় বাসায় গিয়ে পোশাক বদলে ফের যেতে হবে, দেরি হওয়াটা ঝুঁকির। কিন্তু সেসব বিষয় সুগন্ধাকে খুলে বলল না সে। তবু মেয়েটা কেমন যেন বিচলিত হয়ে উঠল। চায়ে দাগ এত সহজে যায় না, এক্কেবারে দাগ বইসা যাবে। আপনি এইখানে দাঁড়ান, আমি আসতেছি। উল্টো করে কিচেনে ছুটে গেল সুগন্ধা। অনুরাগ থ হয়ে দাঁড়িয়ে রইল, কি করবে বুঝতে পারল না। কয়েক সেকেন্ডের মাথায় সুগন্ধা ফিরে এলো, হাতে একটা ভেজা কাপড়। দেখি এখনই মুইসা দেই, পরে লেবু আর ডিটারজেন্ট দিয়া ভালো মতো দুইটা ঘষা দিলেই উঠা যাবে। না না, লাগবে না, আই এম ফাইন, জাস্ট। কে শুনে কার কথা। সহস ব্যস্ত হাতে অনুরাগের স্যুটের বুকের দিকে লেগে থাকা চায়ের দাগের উপর ভেজা কাপড়টা ঘষতে লাগলো সুগন্ধা। সত্যি দাগটা ওই মুহূর্তেই অনেকখানি হালকা হয়ে এলো। অবাক হয়ে দেখলো অনুরাগ। অপরদিকে হাসি ফুটল সুগন্ধার ঠোঁটে। সুগন্ধা, আমাকে এক কাপ আদা লেবু দিয়ে চা দে তো, মাথাটা ভীষণ ব্যথা করছে। এই সময়ে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। জমে গেল সুগন্ধা এবং অনুরাগ উভয়ে। পাশ ফিরে তাকাতেই দেখা মিলল সারিকার। নিজের রুম থেকে মাত্রই বেরিয়েছে সে, ঘুমের পোশাক পরনে, চুলগুলো অগোছালো, একটি হাত মাথায়। ওই অবস্থায় রমণী সুচারু চোখে সামনে তাকালো। প্রথমবার অনুরাগ, পরের বার সুগন্ধা, এবং সবশেষে অনুরাগের বুকের উপর আলতোভাবে ছুঁয়ে রাখা সুগন্ধার হাতটার ওপর দৃষ্টি গেল সারিকার। ঠোঁটে ফুটল অতি মলিন এক হাসি। সারিকাকে দেখার সাথে সাথে অনুরাগের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল সুগন্ধা। দ্রুত গলায় জানালো, আসলে পিছলাই গেছিলাম তো, চা পইরা গেছে। আপা যান, একটু বসেন, আমি 10 মিনিট আপনার চা দিতেছি। মেয়েটি কিচেন থেকে বেলচা নিয়ে এসে মেঝে মুছে ভাঙা কাচের টুকরোগুলো তুলে আবার কিচেনে আড়াল হয়ে গেল। অনুরাগ একটি নিঃশ্বাস ফেল। সারিকার কাছে কোনো প্রকার ব্যাখ্যা দিল না। নিজের হালকা দাগ হয়ে যাওয়া স্যুটটা সে খুলে বাহুতে ঝুলিয়ে নিল। চুপচাপ গিয়ে বসলো সোফায়। স্যার গতকাল বললো তোমরা সবাই নাকি বরিশাল যাচ্ছ। সারিকা সুগন্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটার বিপরীতে অন্য প্রসঙ্গ টানলো দেখে অনুরাগ মনে মনে স্বস্তি পেল। হ্যাঁ, আপনিও যাচ্ছেন? সারিকা এক লহমা চুপ করে রইল, অতপর সোফায় অনুরাগের থেকে অনেকখানি দূরত্ব রেখে বসে উত্তর করল। হ্যাঁ। অনুরাগ খানিক অবাক হলো। সারিকা যাচ্ছে এই কথাটি সাইমন তাকে জানায়নি। যদি যেত তাহলে তো জানানোর কথা ছিল। তাহলে কি সারিকা এই সিদ্ধান্তটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে ফেলল? প্রথমে যাব ভাবিনি, আজ সকালে উঠে মনে হলো অনেক দিন দাদু বাড়ি দেখি না। জীবনে আবারও ব্যস্ত হয়ে যাওয়ার আগে একটু ঘুরে আসা দরকার। ঠিক,
সারিকার সিদ্ধান্তটা এখনই নিয়েছে। অনুরাগ মনের অস্বস্তিটা চেপে গিয়ে বলল। ভালো সিদ্ধান্ত। এমন সময় সুগন্ধা এসে পড়ল, হাতে 2 কাপ চা, একটা আদা লেবু দিয়ে রং চা সারিকার জন্য, অন্যটা দুধ চা অনুরাগের দিকে বাড়িয়ে দিল সে। নিঃশব্দে মাথা দুলিয়ে কাপটা গ্রহণ করে নিল অনুরাগ। একটা সংক্ষিপ্ত চমক দিয়ে সে হঠাৎ প্রশ্ন করল। আপনার হাজবেন্ড যাচ্ছে না? সারিকা নিজের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, পরবর্তীতে উত্তর দিল। না, ও ব্যস্ত মানুষ। তাছাড়া অ্যাপার্টমেন্টের কাজ নিয়ে এমনিতেও চিন্তার উপর আছে। ও, কথা হারিয়ে ফেলল অনুরাগ। এরপর আর কি বলা যায় খুঁজে পেল না, তাই চুপচাপ চায়ে চুমুক দিতে থাকলো। অথচ একটা সময় ছিল যখন তাদের কথা বলার জন্য কোনো বিষয়ের প্রয়োজন হতো না। গাছের পাতা কেন সবুজ হয়, এই অহেতুক বিষয় ঘিরে উভয়ের ঠোঁটে হাজারো শব্দের ফুলঝুরি ছুটত। সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি, ঠিক যেমন অপ্রকাশিত অনুভূতিগুলো। কোথায় যাওয়ার কথা হচ্ছে সকলের? হুট করে কণ্ঠস্বর ভেসে আসতেই সারিকা এবং অনুরাগ উভয়ে তাকালো সামনে। সিঁড়ি বেয়ে নেমে আসছে ইরাম, তার কয়েক হাত পেছনেই সাইমান। অনুরাগ কিছু বলার আগেই পেছন থেকে সাইমান বলে উঠল। লঞ্চে যাবেন নাকি গাড়িতে? কোথায় যাব? হানিমুনে? সিঁড়ির গোড়ায় পৌঁছে গিয়ে অনেকখানি বিব্রত হয়ে পেছনে ফিরে তাকালো ইরাম। ড্যাব ড্যাব করে চেয়ে রইল স্বামীর দিকে। সাইবারের অবশ্য বিশেষ হেলদোল নেই। সে আয়েশ করে নিচে নেমে সিঁড়ির রেলিংয়ে হালান দিয়ে দাঁড়ালো। হলরুমে যে আরও কিছু মানুষ উপস্থিত আছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ইরাম গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল। হানিমুন কোথায়? বরিশাল। ইরাম চোখ পিটপিট করল। বরিশাল? সাইমন আর সারিকা উভয়ের বাবা আহমদ উদ্দিন ভিন্ন জেলার মানুষ, তাদের প্রত্যেক নিবাস বরিশালে, এতটুকু তথ্য তার জানা আছে। সাইমন হেলে দুলে এগিয়ে সে হাতের আঙুল মটকাতে লাগলো। বাঁকা হাসলো, অতপর মাথা কাত করে ইরামকে আপাতমস্তক দেখে ঠোঁট চেটে বলল। লঞ্চের কেবিনে উঠবেন নাকি জামাইয়ের বুক ঠাইসা যাইবেন, আপনার উপরেই ছাইরা দিলাম। বুঝলেন মনু? ভ্রু কপালে উঠে গেল ইরামের। এই ছেলে আঞ্চলিক ভাষা জানে। তাকে এই বিব্রত অবস্থা থেকে উদ্ধার করতেই যেন শব্দ করে উঠে দাঁড়ালো অনুরাগ। আহম, বউয়ের সাথে রসের আলাপ তুই প্রাইভেটলিও করতে পারবি। মানুষকে ফ্রিতে থিয়েটার দেখানোর প্রয়োজন নেই। তুই তো শুকনো বিচি গলা, জীবনে কোনো রস নেই। আমি হলাম টসটসে তরমুজ, রস খালি বেয়ে বেয়ে পড়ে। এত রস প্রাইভেটলি ধরে রাখা যায় না, পাবলিকালি শো করতে হয়। হ্যাঁ, নইলে আগে ভাইজান সুন্দর বেটিদের নাচন কোদন দেখা দেখা রস ধইরা রাখতো। এখন তো বইয়ের জন্য আর পারে না, রস খালি উতলাইয়া পড়ে। আহারে কপাল পোড়া ভাইজান আমার। কখন যে সুগন্ধা টেবিলের কাছে উদয় হয়েছে কেউ খেয়ালই করেনি। তার কথা কানে যেতেই পিত্তি জ্বলে গেল সাইবানের। চোখের ভেতর বুঝি বজ্রপাত ঝিলিক দিয়ে উঠল। জরিনার আম্মা সখিনা, তোর মাথায় আজকাল চুল একটু বেশি গজিয়ে গিয়েছে, আয় কয়টা ছিঁড়ে কমিয়ে দেই। সাটান হাত বাড়িয়ে সুগন্ধার লম্বা বেনি পেঁচিয়ে ধরল সাইবান। অট্টহাসি হাসতে হাসতে সুগন্ধার ঝটকা দিয়ে উঠল। আরে ভাইজান, ইঞ্জিনে পেট্রোল ঢাইলা দিলাম নাকি? শালি ইঞ্জিন তোর পিঠের ওপর ভাঙবো আমি। তুই যে সিরিয়ালের ধলা ধলা নায়কদের ট্রিটমেন্ট করে গড়া ফেক বডি দেখে মুখে লালা ঝরাস, সেটা বলে অপমান করতে গেলেই মানুষ বলবে নারী নির্যাতন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওগুলো সিরিয়াল না, কোরিয়ান ড্রামা। তোর কোরিয়ান ড্রামার গোষ্ঠীর খেতায় আগুন থাকে বাংলাদেশের, লোল ফালায় কোরিয়ানে। 2 দিনের নমুনা নুডলস রে বলে রামেন। ওই দাঁড়া তুই ছেমরি। সাইবান এবং সুগন্ধা দুজনেই কিচেনে আড়াল হয়ে গেল। ভেতর থেকে ধূপধাপ ধামুর ধুমুর ঝনঝন বাসন কোষণের আওয়াজ আসতে লাগলো। কুরুক্ষেত্র বেঁধেছে তাতে কোনো সন্দেহ নেই। ইরাম কপালে হাত দিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। এদের কাণ্ড কারখানা দেখা মুশকিল। হুট করে পেছন থেকে অনুরাগের হাসির শব্দ ভেসে এলো। ঘুরে তাকালো ইরাম। অনুরাগ বেশ প্রফুল্ল হয়েই হাসে। হাসলে তার এক গালে ছোট্ট একটা টোল পড়ে। নিজের খালি হয়ে যাওয়া কাপটা টেবিলে রেখে দিয়ে অনুরাগ বলল। মেয়েটা তো বেশ মজার। আমি দেখে আসছি কিচেনটাকে না আবার দুজন মিলে ধসিয়ে ফেলে। শেষে সামিয়া আন্টি আমায় ধরবে। অনুরাগ শার্টের হাতা গোটাতে গোটাতে কিচেনে চলে গেল। ইরাম জানে না কেন তার চোখ গিয়ে পড়ল সোফায় চুপটি করে বসে থাকা সারিকার উপর। এতক্ষণ অপলক হয়ে অনুরাগকেই দেখছিল সে, চোখে অদ্ভুতরে এক বিষণ্ণতা নিয়ে। ইরাম তাকাতেই সারিকা দ্রুত উঠে পড়ল, নিজের রুমের দিকে হাঁটা দিল। কিন্তু হঠাৎ ইরাম ঠান্ডা গলায় ডেকে উঠল। সারিকা? থমকালো রমণী, মাথা কাত করে ঘুরে তাকালো। ইরাম শান্ত গলায় বলল। একটা কথা সবসময় মাথায় রেখো, তুমি এখন বিবাহিত, তোমার একজন দায়িত্ববান স্বামী আছে। সারিকা সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো।
এবার তার চেহারায় রাগ ফুটল, ভ্রুজোড়া কুঁচকে গেল। হনহন করে এগিয়ে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো সে, গম্ভীর গলায় বলে বসল। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর? আম নো বডি। উত্তর করল ইরাম, পিছিয়ে গেল না, সামান্য একটু ঝুঁকে সারিকার চোখে চোখ মিলিয়ে জানালো। অতীত অনুভূতি থাকাটা দোষের নয়, কিন্তু এক সম্পর্কের বাঁধনে থেকে অন্য সম্পর্কের স্বপ্নে বিভোর থাকাটা অন্যায়। অন্যায়টা না নিজের সাথে করো আর না তো মিসির ভাইয়ের সাথে। বাঁকা হাসি ফুটল সারিকার ঠোঁটে। আপনি যে কি খুব বড় কিছু মনে করেন তাই না? তবে বয়স বাড়লেই যে বুদ্ধি বাড়ে না সেটা প্রমাণ আপনি নিজেই। আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর আগে ভেবে দেখবেন আপনার নাকটা ক্ষমতা কতটুকু। যে গল্প আপনি জানেন না সে গল্প নিয়ে মন্তব্য করতে আসবেন না। আর দাঁড়ালো না সারিকা, উল্টো ঘুরে হনহন করে হেঁটে দৃষ্টিসীমার আড়াল হয়ে গেল। ইরাম কিছু বলল না, স্থির চেয়ে রইল মেয়েটির চলার পথের দিকে। পরদিন বিকেলবেলা আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত তৈরি হয়ে নিচ্ছে ইরাম। একটা লাল সালোয়ার কামিজ পরনে, তার চুলগুলো বেনি পাকিয়ে একপাশে ঝুলিয়ে নিয়েছে। শেষমেশ সাইবানের কথা ফেলতে পায়নি সে, সত্যি বরিশাল যাওয়ার জন্য রাজি হয়েছে। এতে কিছুদিন কম্পিউটার ক্লাস মিস যাবে, তবে আসার কথা আগামী 2-3 দিন কায়সানের অনুপস্থিতির কারণে ক্লাস একটা করেই হবে। সেক্ষেত্রে ইরাম কাকতালীয়ভাবে ছোট্ট একটা ছুটি পেয়ে গিয়েছে, তাই আর বিশেষ গড়িমসি করেনি। তাছাড়া এটা রীতিমতো একটা পারিবারিক ট্রিপে পরিণত হয়ে গিয়েছে। সারিকা যাচ্ছে তাদের সাথে। আজ সকালে হুট করে সাইবান সুগন্ধাকেও ব্যাগ গোছাতে বলেছে, হয়তো ইজানের দেখভালের কথা চিন্তা করে। অপরদিকে অনুরাগও যাচ্ছে তাদের সাথে। সবাই মিলিত হওয়ায় শেষমেশ নদীপথকেই বাছাই করা হয়েছে। ইরামও মানা করেনি, তার কখনো লঞ্চ, নৌকা, স্পিড বোট এই ধরনের বাহনগুলোতে চড়া হয়নি। এটা তাই একটা ভিন্ন অভিজ্ঞতা হবে বলেই তার বিশ্বাস। যদিও নদী তার কিছুটা ভয়ই লাগে, তবে সকলের উত্তেজনা উৎসাহের কথা চিন্তা করে আর মানা করেনি সে। ইজানকে এর মধ্যেই খাইয়ে প্রস্তুত করে দিয়েছে সে। কিছুক্ষণ আগে ছেলেকে নিয়ে নিচে নেমে গিয়েছে সাইবান। ইরামও দ্রুত গোছগাছ শেষ করে বেরিয়ে এলো। সত্যি বলতে তার নিজেরও একটু উদ্দীপনা কাজ করছে। ইজানকে নিয়ে এই প্রথম বেড়াতে যাওয়ার মতন কোনো ব্যবস্থা। উপরন্তর বিয়ের পর সাইবানের সাথে প্রথম যাত্রা, সবকিছুতেই একদম প্রথম অনুভূতি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই দৃশ্যটা চোখে পড়ল ইরামের। সাইবান ইজানকে বেবি ক্যারিয়ারে সেট করে নিচ্ছে। একপাশে দাঁড়িয়ে সামিয়া নাতির প্রয়োজনীয় জিনিসের ছোট্ট ব্যাগটা হাতিয়ে দেখছেন সব নেওয়া হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে জননীর আদেশও চলছে। খবরদার, লঞ্চের ছাদে উঠে অহেতুক বসে থাকবি না। সাথে বাবু আছে, বাবুর গায়ে যেন এক ফোঁটাও ঠান্ডা বাতাসও না লাগে। একেবারে প্রয়োজন ছাড়া কেবিনের বাইরে বের হওয়ার দরকার নেই। আর ইরহামের দিকে খেয়াল রাখবি। সুগন্ধাকেও আমি পই পই করে বলে দিয়েছি, তোরাও দুজন পুরুষ, মেয়েদের চোখে চোখে রাখবি একেবারে। ব্রো চিল, তোমার ছেলে 5 বছরের বাচ্চা না যে এভাবে উপদেশের লিস্ট ধরিয়ে দিচ্ছ। এক বাচ্চার বাবা আমি, একটু তো সম্মান করো। সঙ্গে সঙ্গে সামিয়া সাইবানের কান চেপে ধরলেন। আহ, আউচ! সরি ব্রো, 10 বাচ্চা পায়দা করলেও আমার কাছে 2-5 বছরের বাচ্চাই থাকবে ব্রো। আর একটা কানমোলা খেতে চাস ব্রো? আমার সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অপরাধে তোমায় ড্যাডের মনের ঘরে নির্বাসন দেওয়া উচিত। যাক, অবশেষে মধুর দাগটা বেরিয়েছে আমার বড় মুখ থেকে। শোন রে ছোট পোটলার বাপ, বড় পোটলা, তোর ড্যাডের মনের ঘরের প্রয়োজন নেই আমার, বুঝেছিস? মমের ক্ষমতা আছে নিজের ঘর নিজে তৈরি করে নেয়ার, ইউ নো। Yes, I know, Slay Queen. Just don't kick dad's asses when I'm not here to watch the fun. ইরাম নিজের জায়গায় দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে গেল। যতবার সামিয়া আর সাইবানকে সে একসঙ্গে দেখতে পায় ততবার কেন যেন তার তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। মা ছেলের মাঝে এমনও সহজ সম্পর্ক হতে পারে, এই জুটিকে না দেখলে ইরাম হয়তো কোনোদিন সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারত না। এই যে আমার মেয়েটা এসে পড়েছে, মাশাল্লাহ, একেবারে লাল টুকটুকি পরি। সামিয়া কখন তার দিকে ঘুরে তাকিয়েছে ইরাম টেরও পায়নি। খানিকটা লজ্জা পেয়ে গেল সে মন্তব্যে, এগিয়ে গেল সামনে। সামিয়ার দুহাত ধরে বলল, বাড়িতে করিম চাচা ছাড়া কেউ থাকবে না। আম্মু নিজে যত্ন নিও। হ্যাঁ হ্যাঁ, জানি তুমি ডক্টর, অনেক ব্যস্ততা, মানুষের জীবন রক্ষার মহৎ দায়িত্ব তোমার কাঁধে। তবে সেই দায়িত্ব পালনের জন্য তো তোমায় আগে নিজেকে সুস্থ রাখতে হবে, তাই না? দেখছো, এভাবে মায়ের জন্য চিন্তা করতে হয়। এই যে বড় পোটলা, বউকে দেখে তো কিছু শিখতে পারিস। চোখ উল্টালো সাইবান।
মানুষের আলগাবেরি দেখলে গা জ্বলে। সাইবানের বাহু দিয়ে চাপড় বসালেন সামিয়া, তাতে মাকে জিভ দেখিয়ে ভেঙচি কেটে বেবি ক্যারিয়ার হাতে তুলে নিয়ে ইনামের দিকে ফিরল সাইবান। এই যে এবার বেরোবেন নাকি লঞ্চ থেকে আপনাকে আমন্ত্রণ করে স্পেশাল ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে? লঞ্চ ছুটে গেলে কিন্তু বুড়িগঙ্গা সাঁতরে কুল পাবেন না। তখন বুকে কেন পিঠেও জায়গা দেব না। জনদরদি গরিবের বন্ধু জ্যাক না আমি, যে রোজের জন্য সব কিছু ছেড়ে দেব। ইস, যাত্রার আগে আগে টাইটানিকের মতো ডিজাস্টার মুভির কথা না বললেই না। সামিয়া আরেক দফায় ছেলেকে শাসন করলেন। ইরা মুচকি হেসে দেখল কাণ্ড। অবশেষে সামিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তারা গাড়ির দিকে এগোলো। সারিকা আর সুগন্ধাকে ব্যাগপত্রের সঙ্গে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সাইবান শুধু ইরাম আর বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এমনটাই পরিকল্পনা ছিল। ওদিকে অনুরাগেরও এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। সামিয়া গাড়ি অব্দি হেঁটে এলেন। ছেলে বউয়ের গায়ে আয়তুল কুসরি এবং দোয়া ইউনুস পরে ফু দিয়ে দিলেন। গাড়িটা যখন বাড়ির সীমানা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল, তখন সামিয়া দরজায় দাঁড়িয়ে একরাশ আশা এবং ক্ষীণ আশঙ্কা নিয়ে চেয়ে রইলেন। মায়ের মন এমনি হয়, সুখের সময়ও চিন্তারা ঘিরে ধরে। সদরঘাটের ভিড়ে ঢোকার পর ইরামের সত্যি মনে হলো ভিন্ন এক জগতে এসে পড়েছে সে। বিশাল প্যাসেজ দিয়ে ঘাটের সঙ্গে টার্মিনালের সংযোগ করা। নিচে বুড়িগঙ্গার পার টিভিতে দেখেছে সে। ঈদের সময় এখানে পা রাখার মতো জায়গাও পাওয়া যায় না। এখন অবশ্য মানুষ তুলনামূলক কম। দূর থেকে বিভিন্ন লঞ্চের সাইরেনের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে হকার আর কুলিদের কলরব। সাইবান সামনে সামনে হাঁটছে, এক হাতে বেবি ক্যারিয়ারে থাকা ইজান, অন্য হাতে ইজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাগ। ইরাম সাহায্যের জন্য ছেলেকে নয়তো ব্যাগকে ধরতে চেয়েছিল, সাইবান সব মানা করে দিয়েছে। এখানে নাকি বেশি চুরি হয়। ক্ষণে ক্ষণে পেছনে ঘুরিয়ে ইরামকে দেখছে সে। অর্ধাঙ্গিনী পিছিয়ে পড়ে থেমে দাঁড়াচ্ছে, অপেক্ষা করছে। কাছে এলে আবার হাঁটা শুরু করছে। এমনভাবেই তারা অবশেষে পৌঁছে গেল ঘাটে। নিচে বুড়িগঙ্গার কালো পানি, সামনে দাঁড়ানো দানব আকৃতির লঞ্চ। ইরাম ঘাট টান টান করেও দেখতে বেগ পোহালো। লঞ্চ তো নয়, যেন এক একটা আস্ত 5 স্টার হোটেল। অ্যাম্বিক কালাইয়া, পার্বত 17, ইগল 4, আরও কত কত নাম। একেবারে আলাদাই দুনিয়া। মানুষজন নৌকা থেকে চলন্ত লঞ্চে উঠছে। দাঁড়িয়ে থাকা লঞ্চের স্টাফরা হাঁকডাক করে যাত্রী আকর্ষণের চেষ্টা করছে। সাইবান যে লঞ্চের সামনে গিয়ে থামলো, সেই লঞ্চ আশেপাশের অন্যান্য লঞ্চের দিক থেকে তুলনামূলক সবচেয়ে বড় এবং আধুনিক দেখতে। ধাতব দেয়ালে গোটা গোটা অক্ষরে লিখিত এমভি সুন্দরবন 16। একটা কাঠের পাটাতন দিয়ে ঘাট আর লঞ্চের সঙ্গে পথ তৈরি করা হয়েছে, যেন যাত্রীরা ভেতরে প্রবেশ করতে পারে। দুজন স্টাফ দাঁড়িয়ে আছে আমন্ত্রণের উদ্দেশ্যে। ইরাম থামলো, তখনই অন্য একটা লঞ্চ এসে পাশে ঘাট দেয়ার এত জোরে গোটা ঘাট কেঁপে উঠল যে রমণী একটুর জন্য ভারসাম্য হারিয়ে ফেলল। সাইমন পাশে থাকায় ধরে ফেলল। সাবধানে, লঞ্চ ঘাট দেওয়ার সময় ধাক্কা লাগে। সেটা তুমি আগে বলবে না আমায়? ফাইন, সরি। দেখি এবার উঠুন আপনি, আমি পেছনে আসছি পোটলাটাকে নিয়ে। ইরাম দীর্ঘ প্রশ্বাস টেনে সামনে তাকালো। দুনিয়ার যত লঞ্চ দুর্ঘটনার কথা তার এক্ষুনি কেন স্মরণে আসে, কি আশ্চর্য! যেহেতু নদী, নালা এবং এই ধরনের জায়গায় আগে আসা হয়নি, সেহেতু ইরাম আবিষ্কার করার সুযোগ পায়নি। এসবে হালকা ভয় আছে তার। বিশাল লঞ্চের দিকে তাকালেই কেমন বুক কাঁপছে তার। পাটাতনের ওপর পা দিতে গিয়েও দ্বিধা হচ্ছে। ওপাশে থাকা স্টাফরা বুঝতে পারল। আফা, আপনার সমস্যা হইলে আমার হাত দুইটা ধইরা আহেন। ইরামের দিকে হাত বাড়িয়ে দিল লঞ্চের এক লোক। দ্বিধাদ্বন্দ্বে ভুগল সে। ঘাট থেকে লঞ্চে ওঠার জন্য যদিও যথেষ্ট প্রশস্ত কাঠের পাটাতন দিয়ে দেয়া হয়েছে, তবুও নিচের কালচে বুড়িগঙ্গার পানি তাকে বিভ্রান্ত করল। এমন ক্ষেত্রে বড্ড অচেনা কিনা। তবে এমন গর্ধবের মতো দাঁড়িয়ে থাকলে হবে, পেছনে আরও মানুষ অপেক্ষায় আছে। মনকে কোনো মতে স্থির করে হাত বাড়িয়ে দিল ইরাম। সামনের দিকে কাপা কাপা পায়ে এগোতে নিল। নিচের পানির দিকে না তাকালেই চলবে, মনে মনে জপতে লাগলো সে। তবে লোকটা তার হাতের নাগাল পাওয়ার আগেই হুট করে তাকে রীতিমতো শূন্য তুলে ফেলল কেউ। বিস্ময়কর একটি শব্দ করে একজোড়া প্রশস্ত কাঁধ চেপে ধরল ইরাম। অবাক হয়ে আবিষ্কার করল সাইবানকে। একটি হাতে ইরামকে কোলে তুলে নিয়েছে সে, অপর হাতে বেবি ক্যারিয়ারের আধঘুমন্ত ইজান। দৃশ্যটি বাহ্যিকভাবে দেখতে প্রায় অবিশ্বাস্য লাগলো। আশেপাশের মানুষজন সব বিস্মিত হয়ে নিষ্পদক চেয়ে রইল। সাইবান কারো সাহায্য অবধি চাইল না। আপন মনে বিড়বিড় করল একটি অস্ফুট শব্দ, বিসমিল্লাহ।
অতঃপর পাটাতনের ওপর পা রাখল সে নির্দ্বিধায়। পদক্ষেপ একটুও টলল না তার, যেন এতটা ভার বহন করা অসাধ্য কিছু নয়। অজান্তায় কালচে বুড়িগঙ্গার পানি এবং পরে বেবি ক্যারিয়ারের ভেতর থাকা ছেলেকে এক নজর দেখে ইরাম না পারতে ফিসফিস করল। তোমার ভয় করছে না? কপালে দুফোঁটা ঘাম জমলেও মুচকি হাসল সাইবান। যার হাতে গোটা দুনিয়া তার আবার ভয় কিসের? ইরাম মনের ভেতর ভীষণ এক অনুভূতির জোয়ার টের পেল। এক সময়কার দায়িত্ব জ্ঞানহীন ছেলেটা এমন করে দায়িত্ব কাঁধে তুলতে শিখল ঠিক কবে, সেটা সে নিজেও বলতে পারবে না। সে কি এতকাল নিজের অতীত এবং ইজানের ভবিষ্যতের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে নিজের স্বামীর ভেতরের সূক্ষ্ম পরিবর্তনগুলো নজরে আসেনি? প্রথমবারের মতো ইরাম সাইবানের মুখের দিকে মুগ্ধতা নিয়ে তাকালো। এক সময়কার ছোট্ট সেই খালাতো ভাই হিসেবে নয়, বরং নিজের স্বামী হিসেবে, একজন পুরুষ হিসেবে। যেন প্রথমবার দেখছে সে সাইবানকে, অনুভব করছে কত বড় হয়ে গিয়েছে ছেলেটা। ইরামের বাহু অজান্তেই সাইবানের কাঁধে জড়িয়ে গেল। বুকের ভেতরের আশঙ্কাটুকু কর্পূরের ন্যায় উবে গেল। এই বাহুর মাঝে সে এবং তার সন্তান সদা নিরাপদ। চিন্তার কোনো কারণ নেই, সে নিশ্চিন্ত থাকতে পারে, এমনটাই অনুভূত হলো রমণীর। সাইবান পাটাতন বেয়ে হেঁটে গিয়ে অবশেষে লঞ্চের ভেতরে পা রাখল। ভেতরে থাকা স্টাফরা স্বাগতম জানালো তাদের। স্যার মনে হয় ম্যাডামের খুব কেয়ার করেন। একজন হেসে মন্তব্য করল। সাইমান পাল্টা কিছু বলল না, অতি সাবধানে ইরামকে নিচে নামিয়ে দিল। বেবি ক্যারিয়ারে থাকা ইজান তখনই শব্দ করে উঠল। একগাল হাসল সাইমান, হাঁটু করে বসে বলল, হয় মুই রে মুই বাহির দেশে নিয়া তরে মগো ভিটা ঘুরেই আনমু, বুঝছো? এমনই শিক্ষা আলা মগো পরাণের ভাষা পোটলাটা। তুমি এত চমৎকার বরিশাইলা জানো? ইরাম আরেক দফায় মুগ্ধতা প্রকাশ না করে পারল না। তবে সাইমান প্রতিক্রিয়া জানানোর আগেই একটি কণ্ঠস্বর ভেসে এলো। কিরে বরিশাল্লা খেতার ঘাটটি, আসতে পারলি শেষমেশ? ভাবছি তোকে ছাড়াই লঞ্চ না আবার উড়াল দেয়। এসে দাঁড়ালো অনুরাগ। সাইমান খেকিয়ে উঠল। আমার সাথে কোথাও খেতার গাট্টি দেখছিস শালা অন্ধ? না, বউ বাচ্চার ঘাটটি দেখছি। মজা নিতে ছাড়ল না অনুরাগ। চিল অনু চিল, যিনি তো আমাদের যিনি স্ট্রং ম্যান। ইরাম বেবি ক্যারিয়ার থেকে ইজানকে বুকে তুলে নিয়েছে সবেমাত্র, অথচ এই অতি পরিচিত কণ্ঠটি তাকে এই স্থানেই জমিয়ে দিল। এমনকি সাইভানকেও। হতবাক হয়ে তারা দেখল গটমট করে হেঁটে আসে তিতলি, ক্রপ টপ আর টাইট জিন্স পরনে, চুলগুলো হাই পনিটেল করে বাঁধা। সাইবানের চোখজোড়া বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। ঝট করে ফিরে তাকালেও সে অনুরাগের দিকে। প্রথমটায় অনুরাগ অপরাধীর ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল, পরক্ষণে কাছে ঝুঁকে সাইবানের কানে ফিসফিস করে বলল, বিয়েতে তিতলিও দাওয়াত পেয়েছে, ওর বাবা আমার সাথে নিয়ে যেতে বলেছে। মাত্র 1.5 ঘন্টা আগে সব হয়েছে। সরি দোস্ত, আই ডিড নট মি। সাইবান জবাব দিল না ঠিকই, কিন্তু তার দৃষ্টিতে ফুটে ওঠা চাপা ক্রোধ চিনতে কারোরই ভুল হলো না। ছেলেমেয়েরা সবাই চলে যেতেই বাড়িটা কেমন ফাঁকা হয়ে গিয়েছে। ফ্রি সময় থাকায় সন্ধ্যায় একাই সোফায় চা নিয়ে বসেছেন সামিয়া। সুগন্ধা মেয়েটা আজকাল হিন্দি সিরিয়াল বাদ দিয়ে কোরিয়ান আর চাইনিজ ড্রামা দেখছে। মাঝে মধ্যে দেখতে দেখতে সামিয়ারও কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছে। তিনি একটা ড্রামার এপিসোড চালিয়ে আনমনে বসে আছেন, দেখছেন না তেমন মনোযোগ দিয়ে। ছেলেমেয়েদের ছাড়া কিছুই ভালো লাগছে না। ঠিক এমন সময়ে আহমদ এসে বসলেন বিপরীত দিকের সোফায়। কোনো কথা না বলেই রিমোটটা টেনে খানিক স্বৈরাচারের মতন চ্যানেল বদলে দিলেন তিনি। টিভিতে এখন ফুটবল খেলার ম্যাচ চলছে। সামিয়া বিরক্ত বোধ করলেন। আমি একটা জিনিস দেখেছিলাম। বুড়ি বয়সে ভীমরতির প্রয়োজন নেই তোমার। পায়ের ওপর পা তুলে একদম বেপরোয়া মনোভাব নিয়ে আয়েশ করে খেলা দেখতে লাগলো আহমদ। সামিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর ঠাস করে হাত থেকে চায়ের কাপটা রেখে দিয়ে বলে উঠলেন, তুমি আর কতদিন এই বাড়িতে খাটি গিরে থাকবে বলে ভাবছো? কেন, তোমার দম বন্ধ লাগছে? দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। স্বামীর এমন কথায় অন্তর পড়ল সামিয়ার। অনেকদিন ধরে দেখছি তোমাকে আহমদ, কেমন ভূতের মতো এখানে পড়ে আছো। কি চাও তুমি? আমি না থাকলে শুধু দিয়ে বেঁধে রাখা পরিবারটা বন্যায় ভেসে যাবে, সেটা হোক, তা চাই না। আহমেদের চোখ টিভির দিকে, একবারের জন্য তিনি সামিয়ার দিকে তাকাচ্ছেন না। কই, আগে তো তোমার এত দরদ উতলে ওঠেনি এই পরিবারের প্রতি। আগে তো আর কেউ বাড়িতে একটা মাঝবয়সী ডিভোর্সি মেয়েকে বাড়ির বউ করে ঢোকায়নি। আহমদ, সমস্যা কি তোমার? গর্জে উঠলেন সামিয়া। উঠে দাঁড়িয়ে গেলেন সটান। আহমদ একটুও ক্রোধ দেখালেন না, বরং ঘুরে তাকিয়ে শান্ত গলায় বললেন, চিৎকার করো না সামিয়া,
সমস্যা আমি না, তুমি তৈরি করেছো। এর মাসুল তোমাকে আজ নয় কাল গুনতেই হবে। মাসুল গুণব? আমি? আমার ছেলেকে দেখছো তুমি একবারও ভালোভাবে? একটুখানি তাচ্ছিলের হাসি হাসলেন সামিয়া। মাঝবয়সী ডিভোর্সি বলে যাকে অপমান করতে চাইছো, তার জন্য আমার ছেলের চেহারার খুশি ছলকে ওঠে। বেঁচে তো ও এতদিনও ছিল, কিন্তু সে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য ছিল না। অথচ আজ দেখো আমার ছেলের দায়িত্ব নিতে শিখে গেছে। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমাদের বলতে ঈর্ষা হয় তাই না? শীতল হাসি হাসলেন আহমদ। সামিয়া জমে গেলেন। স্বামীর এই অভিব্যক্তি তার ভীষণ চেনা। সোফা ছেড়ে উঠিয়ে দাঁড়ালেন আহমদ। ধীর পায়ে হেঁটে এসে সামিয়ার মুখোমুখি থামলেন, চোখে চোখ রাখলেন। তোমার এই গর্বই না একদিন তোমার কাল হয়ে দাঁড়ায়, মাই ডিয়ার ওয়াইফ। গলা কাঁপল সামিয়ার। কাল? কাল কেন হবে? কি বলছো তুমি? আহমদ ঝুঁকে এলেন সামিয়ার কানের কাছে, ফিসফিসিয়ে উচ্চারণ করলেন। আমি কি বলছি তা তুমি ভালোভাবে বুঝতে পারছো, অস্বীকার করো না। মাঝবয়সী ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে দিয়েছো। তোমার ছেলে খুব সুখে আছে, দায়িত্ব শিখে গেছে, একেবারে সোনায় সোহাগা তুমি, তাই না? একটু থামলেন তিনি, অতঃপর যুক্ত করলেন। আমার ছেলে বলে যাকে বুকে আগলে রাখো, সে যেদিন তোমার মূর্খতার পেছনে সত্যিটা জানবে, সেদিন কি সে নিজেকে আদৌ তোমার ছেলে বলে দাবি করতে চাইবে? ইউ আর সেলফিশ সামিয়া, রিয়েলি রিয়েলি সেলফিশ। ইউ ডিড নট ইভেন ইন্সপায়ার আওয়ার সান। সামিয়া সমস্ত শরীর কাটা দিয়ে উঠল। হৃদযন্ত্র বুঝি স্পন্দন বন্ধ করে দিল। আহমদ সরে গেলেন, আর দাঁড়ালেন না। হেঁটে অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। তিনি চলে যেতেই সামিয়া নিজের পায়ের জোর হারিয়ে ফেললেন। ধপাস করে বসে পড়লেন মেঝেতেই। দেহ পেরিয়ে আত্মা অবধি কাঁপল তার। কিছু বুঝে ওঠার আগেই তার চোখ বেয়ে ফোটায় ফোটায় উষ্ণ অশ্রু গড়াতে শুরু করলো। লঞ্চের ভেতরটা কোনো রাজকীয় প্রাসাদের থেকে কম কিছু মনে হলো না ইরামের কাছে। বিস্তৃত ডেক, ছাদে কারুকার্য ঘেরা সিলিং, একপাশে সিঁড়ির সাথে লিফটের ব্যবস্থা আছে। লঞ্চের ভেতরে লিফট, ব্যাপারটা রমণীকে বিস্মিত করল। এই জগৎটাকে তার লঞ্চ কম ক্রুজশিপ বেশি মনে হচ্ছে। অভিজাত এবং ভ্রমণ পিপাসুদের উপস্থিতি বেশি, যারা মূলত অভিজ্ঞতা নিতেই এসেছে। কিছু বিদেশি ব্লগারদেরও চোখে পড়ল, ক্যামেরা নিয়ে ভিডিও করতে ব্যস্ত। ইরামদের একজন স্টাফ সসম্মানে লিফটে করে তৃতীয় তলায় নিয়ে গেল। এখানেই ভিআইপি কেবিন এরিয়া, খানিকটা রেসিডেন্সিয়াল হোটেলের মতন ব্যবস্থা। একপাশে গ্লাস দিয়ে ঘেরা বারান্দার মতন জায়গা, সেখানে বসার জন্য সোফা দেয়া। কেউ কেউ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে নদীর দৃশ্য উপভোগ করার জন্য। সাইবান দুটো কেবিন নিয়েছিল, একটা ভিআইপি ফ্যামিলি কেবিন, অন্যটা রয়্যাল কেবিন। রয়্যালটা দোতলা, সিঁড়ি বেয়ে উপরে উঠলে আরেকটা বিছানা আছে, তাই সেখানেই অনুরাগ, সারিকা, সুগন্ধা এবং তিতলির থাকার ব্যবস্থা হলো। অপরদিকে ইরাম, সাইবান আর ইজান তিনজন উঠল ফ্যামিলি কেবিনে। ফ্যামিলি কেবিনটা একেবারে হোটেল রুমের মাস্টার সুইটের মতো। ঢুকতেই বসার জন্য সোফা সেট এবং টিভির ব্যবস্থা। একপাশে বারান্দার কাছে বিছানা, বারান্দা থেকে আবার নদীর দৃশ্য স্পষ্ট দেখা যায়। আলমারি, ফ্রিজের মতন বেশ কিছু আসবাব আছে। ইরাম ইজানকে নিয়ে বিছানায় বসতে বসতে সাইবান তাদের ব্যাগপত্র আলমারিতে তুলে রাখলো। ইজানের মধ্যেই ঘুমে ঢুলু ঢুলু হয়ে পড়েছে প্রায়। ইরাম ছেলেকে বুকে নিয়ে পায়চারি করতে লাগলো। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ইরামের মৃদু কণ্ঠের ঘুম পাড়ানি গান সাইবানের কানে যেতেই সে পকেটে দুহাত গুজে হেলে তুলে এগিয়ে এলো। চোখের সামনে দৃশ্য দেখতে দেখতে বলল, আরে লঞ্চে এসব গানের ভ্যালু আছে? কী সব গাচ্ছেন? চাঁদের কপালে চাঁদ টিপ দেবে কেন? সতীন কেউ সহ্য করে? চাঁদও আরেকটা চাঁদকে কখনোই সহ্য করতে পারে না, জেলাস হয়, তাই কপালে টিপ না ঘুষি দিতে পারে। ইরাম একটা দীর্ঘশ্বাস গোপন করল। ডেকেই স্বর্গে গেলেও ধান ভানে, আর সাইমন পাতালে থাকলেও মুখ জ্বালায়। তার বেহুদা কথা আর অদ্ভুত ব্যাখ্যা কোনোদিন বন্ধ হবে না। ইজানকে কাঁধে ঠেকিয়ে ইরাম ঘুরে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? তবে তুমি শোনাও তো লঞ্চের জন্য উপযুক্ত ঘুম পাড়ানি গান। নে কি আর পুছপুছ। সাইবার গলা খাকারি দিল। তার হাতটা কানের উপরে এমনভাবে রাখলো যেমন করে বিজ্ঞ ওস্তাদরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের সময়টাই করে। ইরাম প্রথমটায় অবাক হয়ে রইল, পরক্ষণেই তার কানে ভেসে এলো সাইবারের ভাঙাচোরা গলায় মারাত্মক বেসুরো গান।
ঘুমিয়ে ঢুলুঢুলু ইজান মহান সঙ্গীত শুনে তড়াক করে লাফিয়ে উঠল, মাথাটা কাত করে সামনের দিকে চেয়ে শব্দ করে উঠল। ত্যক্ত হলো ইরাম, তবে অজান্তেই তার ঠোঁটে ছোট্ট একটা হাসির উৎপত্তি ঘটল। এদিকে ইজানকে ধরে রাখা যাচ্ছে না, কিলবিল করছে কই মাছের মতো। সাইবান এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিল। ওই যে জানতাম বাপের রোমান্সের কথা শুনলেই তুই একটা না একটা বাগড়া দিবি। এত বজ্জাত জীবনে দুইটা দেখিনি আমি। বলি, তোর কি বড় ভাই হওয়ার কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নেই নাকি? কেবিনে এক ঘুম দিবি, ঢাকা টু বরিশাল গিয়ে একেবারে চোখ খুলবি তা না, বাপের বুকে সাপটা সাপটি করতে হবে তোর। বাপের মতো হয়েছে না, বজ্জাত তো হবেই। চোখ উল্টে মন্তব্য করল ইরাম, তারপর উল্টো ঘুরে গিয়ে বিছানায় বসলো। সাইবান ইজানকে একেবারে কাঁধের উপর তুলে পিছন বরাবর একটা চাপড় দিয়ে বলল, যাই হোক না কেন, হানিমুনকে বেবি মুন না করলেই হলো। ইরাম ভ্রু তুলল সাইবানের উদ্দেশ্যে। কি হানিমুন হানিমুন লাগিয়ে রেখেছো? তুমি কাজে যাচ্ছ, আমরা বাকিরা ঘুরতে যাচ্ছি। এর মধ্যে হানিমুন শব্দটা এলোই বা কি করে? এটা কিভাবে হানিমুন হয়? বাঁকা হাসলো সাইবান, চকচকে চোখে জানালো, রাত হোক, লঞ্চ যখন মাঝপদ্মার উত্থাল পাথাল ঢেবে তুলবে, তখন আমি ব্যক্তিগতভাবে আপনাকে বুঝিয়ে দেব হানি আর মন দুটোই কিভাবে হয়। চোখ টিপ দিল সে এমন কুটিলভাবে যে ইরাম একটি শক্ত ঢোক গেল। সাইবান কেবিনে দাঁড়িয়ে থাকলো না আর। পোটলা যখন উঠেই পড়েছে, ওকে একটু ঘুরিয়ে আনছি। চুপটি করে কেবিনে বসুন। জরিনা রাম্মা সকিনা তার লেটেস্ট চুং চাং চাইনিজ মুভি নিয়ে এই এলো বলে আপনার সাথে দেখতে। গাই গুয়ের দিন শেষ, এবার সোজা আব্বা ডাকা শিখবি। বল আব্বা আব্বা। ধুর বেটা, হাগু হবে তোর ডিএনএ দানবীর। আমি আব্বা, রিয়েল আব্বা। ছেলেকে নিয়ে খুনসুটি করতে করতে কেবিনের বাইরে চলে গেল সাইবান। বেশ কিছুক্ষণ পর লঞ্চ ছেড়েছে, প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে। রাত নেমে এসেছে চারপাশে, শীতল বাতাসের তীব্র ঝাপটা আসে করিডোরে দাঁড়ালেই। অদূরে ঝাপসা শহুরে বাতি দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ বাদে তাও মিলিয়ে যাবে। রয়ে যাবে শুধু তারাভরা আকাশ এবং নদীর কলকল ঢেউ। ভিআইপি এরিয়ায় সকলের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে, সোফা সেট রাখা, মাঝখানে ছোট ছোট টেবিল। এখান থেকে বাইরের নদীর দৃশ্য স্পষ্ট উপভোগ করা যায়। এই মুহূর্তে অনুরাগ এবং তিতলি ছাড়া কেউ নেই আশেপাশে। ক্যান্টিন থেকে বেশ কয়েক ক্যান এনার্জি ড্রিঙ্ক কিনে এনেছে অনুরাগ, সেগুলো টেবিলের ওপর একটা হাতে তুলে নিয়ে ছিপি খুলতে না খুলতেই হঠাৎ করে তিতলি বলে উঠল, এনু চল দুটো শর্ট হয়ে যাক। তিতলির হঠাৎ কথায় অনুরাগ খানিক চমকে উঠল, মাথা কাত করে তাকালো। কি বলছিস তুই? বাঁকা হেসে রমণী নিজের পকেটের ভেতর ঠেসে রাখা একটা ছোট্ট বোতল বের করে নিল। কালচে বোতলে চকচকে লেবেল। অনুরাগের ভ্রু উঁচু হয়ে উঠল বিস্ময়ে। তুই লঞ্চে এসব এনেছিস? তিতলি চোখ উল্টালো। ও কাম অন, মজা করতে এসেছি তো করবো না। কিন্তু এসব কি অ্যালাউড? হু কেয়ারস? তিতলি বোতলের ছিপিটা কামড়ে খুলল। গোলাকৃতির বস্তুটা দেখতে খানিকটা ছোট্ট কাপের মতো। সেটাতেই কিছুটা তরল ঢেলে অনুরাগের দিকে বাড়িয়ে দিল তিতলি। অনুরাগ খানিকটা বিব্রত হয়ে গ্রহণ করল। বোতলটা তুলে নিজের মুখে খানিকটা ঢেলে দিল রমণী। তারপরই মাথা ঝাঁকিয়ে খিলখিল করে হেসে উঠল। একটা খাসা মাল। অনুরাগ নিজের হাতের ছিপিতে খানিক দ্বিধা নিয়ে হালকা একটা চুমুক দিল। ঝাঁজ একটু বেশি, সরাসরি মুখে দেওয়া উচিত হয়নি। সে খানিকটা এনার্জি ড্রিঙ্ক ঢেলে আবার চুমুক দিল। তিতলি বিনা দ্বিধায় আরও বেশ খানিকটা গলায় ঢেলে বলল, আপনার না নীরবকে মিস করছি। ওরা থাকলে জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। এক্ষুনি ড্রিঙ্কিং গেম স্টার্ট করতাম। সে যাক, আমরাই খেলি। যা জিনিকে ডেকে নিয়ে আয় কেবিন থেকে। কিসের জন্য আমাকে খোঁজা হচ্ছে? অপ্রত্যাশিত কণ্ঠস্বরটি ভেসে আসতেই উভয়ে ঘুরে তাকালো। সাইবান এসে ঢুকেছে, উজ্জ্বল চেহারা এবং তীক্ষ্ণ দৃষ্টি দেখ চোখে। ভ্রুতে পিয়াংশি চিকচিক করে দ্রুতি ছড়াচ্ছে। তাকে দেখে তিতলি একটি হেসকি তুলে খিলখিলে কণ্ঠে ডেকে উঠল, জিনি। সাইবান এগিয়ে এলো। ড্রিঙ্কের কারণে তিতলি ফর্সার চেহারা লালচে ভাব ফুটে উঠতে শুরু করেছে। এর মধ্যেই দৃষ্টি কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। টেবিলের কাছে অপর একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে পড়ল সাইবান। আমি আর অনু মিলে ড্রিঙ্কিং গেম খেলার কথা ভাবছিলাম। আমার কাছে কার্ডও আছে। অপর পকেটে রাখা তাসগুলো বের করে টেবিলে ছড়িয়ে রাখলো তিতলি। সাইবান এক নজর কার্ড এবং পরবর্তীতে ড্রিঙ্কের বোতলের দিকে তাকালো। তিতলি বেশ প্রফুল্ল হয়ে বোতলটা এগিয়ে দিল তার দিকে, কিন্তু সাইবান মাথা নাড়ালো। জার্নি করতে এসেছিস, এসব ছাড়াও এনজয় করার অনেক উপায় আছে।
বলে নিজের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে নিল সাইমান। তিতলি আর অনুরাগ একে অপরের দিকে তাকালো। বন্ধুর মাঝে সূক্ষ্ম পরিবর্তনটুকু কারোরই নজর এড়ালো না। সিগারেট ধরিয়ে হেলান দিয়ে বসে অদূরে নদীর দিকে চেয়ে রইল সাইমান। অন্ধকার ঘন কালো ছাড়া কিছুই চোখে পৌঁছে না, শুধু ঠান্ডা বাতাসটুকু টের পাওয়া যাচ্ছে। তামাটে ধোঁয়া ছাইল সে বাতাসে। তারপর হঠাৎ ঠান্ডা গলায় বলে উঠল, সত্যি করে বলতো তিতলি, তোর কি আমার ওয়াইফের সাথে বাইরে কোথাও দেখা হয়েছিল? ভ্রু তুলল তিতলি। এমন প্রশ্ন আশা করেনি সে। অনুরাগ দুজনের মাঝে হস্তক্ষেপ করল না। নিজের এনার্জি ড্রিঙ্কের ক্যানে চুমুক দিয়ে সতর্ক দৃষ্টিতে দেখতে লাগলো শুধু। তিতলি খানিক হেসে পরিস্থিতি সামাল দিয়ে হাত বাড়িয়ে দিল। সাইবারের ঠোঁটে গুজে রাখা সিগারেটটা নিজের হাতে নিল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছিস? দেখা হলেও বড় আপুকে সালাম কালাম আমি ঠিকই দিই। যেন বেশি এক মজার বিষয় বলেছে এমন ভঙ্গি নিয়ে সাইবানের আধ খাওয়া সিগারেটটা নিজের ঠোঁটে ছোঁয়াতে গেল তিতলি। ঠিক ওই মুহূর্তে খপ করে তার কবজি চেপে ধরল সাইবান। কোনো নিয়ন্ত্রণ নেই, শক্তি প্রয়োগ করেই ধরেছে। খানিক হিসিয়ে উঠল তিতলি। আহ চিনি লাগছে। বড় আপু না, তোর জন্য হবে ভাবি। তিতলির কাছ থেকে নিজের সিগারেটটা ছিনিয়ে নিল সাইবান। নিজেও খেল না, সামনে রাখা অ্যাস্ট্রেতেই ঘষে নিভিয়ে ফেলল। বুক পকেট থেকে আরেকটা সিগারেট বের করে নতুন করে ঠোঁটে পড়ল। এমন কাণ্ডে ভ্রু কুচকে ফেলল তিতলি। ঝাঁজ নিয়ে বলল, হোয়াট দ্য হেল, এমন করছিস কেন চিনি? আমার সিগারেটে হাত দিবি না। কেন? আগে তোকে কখনো এমন করিসনি। আগে বিবাহিত ছিলাম না, এখন বিবাহিত। টেবিলে না পারতে একটা চাপড় দিয়ে নিজের রাগ প্রকাশ করল তিতলি। ফুঁসছে সে রীতিমতো। পাশের অ্যালকোহলের বোতলটা চেপে ধরল শক্তভাবে। এখন সামান্য সিগারেটের ভাগটুকু কপালে জুটবে না? এই তোর বন্ধুত্বের নমুনা। বন্ধুত্বের ভয়ঙ্কর নমুনা আমি আরও অনেক আগেই দেখিয়ে ফেলেছি তোকে নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে বলে। তুইও বন্ধুত্বের নমুনা দেখিয়ে ফেলেছিস আমার ওয়াইফকে পাল্টা সেসব কথা বলে। অতীব শান্ত সাইবান, তার কণ্ঠস্বর গুরু গম্ভীর। তিতলি ফোঁস করে উঠল, আরে আমি কি করলাম? আমি তো সাহায্যই করতে চেয়েছিলাম। এরা বাবু। ভাবি। শুধরে দিল সাইবান তৎক্ষণাৎ। দাঁতে দাঁত পিষে তিতলি উচ্চারণ করল, ভাবি। কাকতালীয়ভাবে সুপার শপে দেখা হয়ে গেছিল। আমি তো শুধু চিন্তা থেকেই ওনাকে বলেছিলাম তোকে বুঝতে শিখতে, সবাইকে একরকম না ভাবতে। এটাও ওনার তোকে গিয়ে অভিযোগ করতে হয়? আনবিলিভেবল। অনুরাগের দিকে তাকালো রমণী সাহায্যের আশায়। এই যে অনু, তুই কিছু বল। ভুল কিছু বলেছি আমি? বন্ধু হয়ে এটুকু করা পাপ নাকি? বন্ধু। হুট করে বাঁকা হাসল সাইবান। মৃদু শব্দ হলো, একই সাথে শিহরণ জাগানিয়া আবার মনোমুগ্ধকর। সোফায় সোজা হয়ে বসল সাইবান। হাঁটুতে কোনোই ঠেকিয়ে সিগারেট দু আঙুলের মাঝে ধরে সরাসরি তাকালো তিতলির দিকে। তুই সত্যিই আমার বন্ধু তো তিতলি? তিতলি দৃশ্যমানভাবে কেঁপে উঠল খানিক। অনুরাগ এবার হস্তক্ষেপ না করে পারল না। দুহাত তুলে সে দুজনের কাঁধে রাখল। ওকে গাইস, অনেক হয়েছে। তোদের কারোরই মাথা ঠিক নেই, শান্ত হ। আমরা একটা পাবলিক প্লেসে আছি, জার্নি করছি। এর মাঝে এসব নিয়ে আলোচনা না করি প্লিজ। আলোচনা করবো না কেন? কাজ ঝাঁকিয়ে অনুরাগের হাতটা সরিয়ে দিয়ে মৃদু গলায় গর্জে উঠল তিতলি। রেগে গিয়েছে স্পষ্টত। হুট করে উঠে দাঁড়ালো সে। টেবিলে হাত রেখে ঝুঁকে এলো সাইবানের কাছে। ঠিকই বলেছিস তুই। আমি তোর বন্ধু না, বন্ধুর চাইতেও বেশি কিছু। যদি পরিস্থিতির মাঝখানে বাদ না সারত, তাহলে আজ তুই আমার থাকতি। এই কথাটা কি তুই অস্বীকার করতে পারিস? I was not your situationship, dear. জমে গেল সাইবান। ক্ষণিকের জন্য তার চোখে অজানা ঝিলিক খেলে গেল। ঠোঁটের সিগারেটটা অলসভাবে ঝুলে রইল। এমন সমর্পণ দেখে তৃপ্ত হলো তিতলি। অনুরাগ তার কবজি পাকড়াও করে থামাতে চাইলেও নিজেকে ছাড়িয়ে নিল সে। একটি লতানো হাত বাড়িয়ে সাইবানের চিবুকে তর্জনী ঠেকালো। মোলায়েম হাসল। আমি তোর সাথে তখন থেকে আছি যখন তোর কেউ ছিল না। আমি তোর প্রথম ছিলাম, আছি এবং থাকবো। এই সত্যিটা তুইও অস্বীকার করতে পারবি না। পারবি বল আমার চিনি? আলাদিন। আমার নাম আলাদিন। গভীর স্বরটি তিতলিকে থমকাতে বাধ্য করল। অবাক হয়ে সে চেয়ে রইল সাইবানের মুখপানে। নিজের চিবুক থেকে তিতলির হাতটা সরিয়ে দিল সে। উঠে দাঁড়ালো। সুঠাম সুগঠিত পুরুষালী ভারিক্কি শৈলের সামনে নিজেকে তুচ্ছ কিছু মনে হলো তিতলির। সাইবানের ছায়া যেন তাকে গ্রাস করে ফেলল সম্পূর্ণ। সরাসরি রমণীর চোখের দিকে তাকালো সাইবান। কণ্ঠে আদেশসূচক ভাবটি ধরে রেখে বলল, তোকে আমি নিজের কাছের মানুষ মনে করি। তোর কাছে আমি কৃতজ্ঞ ছিলাম এবং থাকবো।
তোর প্রতি আমার যতটুকু বন্ধুত্বের টান বেঁচে আছে সেটুকু নষ্ট করিস না। একটু থেমে সে যোগ করলো, পরিস্থিতি মাঝখানে বাঁধ না সাধলেও আমি কোনোদিনও তোর হতাম না তিতলি। তুই আমার বন্ধু হতে পেরেছিস ঠিকই, কিন্তু আত্মার সঙ্গী হতে পারিসনি। যদি তোকে আমার অন্যভাবে পাওয়ার বাসনা থেকেই থাকতো, আমি তোকে কমিটমেন্ট ইস্যুতে জড়াতাম না। অথচ প্রথম থেকে বারংবার তোকে আমি বলে এসেছি, ভালোবাসা আমার দ্বারা হবে না। তুই শুধু আমার শরীরই খোলসটাকে চেয়েছিস, মনটাকে চাসনি। চাইলে ঠিকই বুঝে যেতিস এই মন কি চায়, এই হৃৎপিণ্ড কার নামে স্পন্দিত হয়। নিষ্পলক চেয়ে রইল তিতলি। চেহারায় ফুটল আত্মাশ্চর্য এবং বিষণ্ণতা। অনুরাগ অবধি প্রসারিত নয়নে চেয়ে আছে। সাইবান সরে দাঁড়ালো, সিগারেটে লম্বা একটা টান দিয়ে তামাটের ধোঁয়া ছেড়ে জানালো, বারবার শুরু থেকে পাশে থাকার যে দোহাই দিচ্ছিস, সেই দোহাইয়ের সম্মান রেখেই বলছি, এই শেষবারের মতো আমি তোকে টলারেট করে নিলাম। আর একবার তোর মুখে যদি আমি আমার স্ত্রীর সম্পর্কে কোনো মন্তব্য শুনি, সে ভালো হোক কি খারাপ, আমি বাজ বিচার করব না। কোন কালের কোন হনু তুই? শুধু মেয়ে মানুষ বলেই যে আমি কাউকে তার পাওনা উত্তম মধ্যমের ভাগ থেকে বঞ্চিত করি না, সেটা তুই ভালো করেই জানিস। ফিমেল ভিকটিম কার্ড সুশীলরা শোকে, আমি সুশীল না। উল্টো ঘুরে গেল সাইবান, আর পেছনে ফিরে তাকালো না, বেরিয়ে গেল বাইরে। তিতলি ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, যেন বজ্রাহত হয়েছে। অনুরাগ কপালে হাত চেপে দীর্ঘশ্বাস ফেলল, অস্পষ্ট স্বরে বলল, এবার শান্তি হয়েছে তোর? অথচ তিতলি যেন তার কথাটা শুনতেই পেল না। কেউ খেয়ালও করল না বাইরের এক কোণায় এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথাগুলো শুনেছে এক রমণী। করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাইবান। মাঝ নদীতে থাকায় এমন হাড়হিম করা শীতল বাতাস গায়ে লাগছে দারুণভাবে। সমস্ত লঞ্চ অত্যন্ত আলতো তালে দুলছে ঢেউয়ের সঙ্গে। এই দিকটা ছাদের কাছাকাছি হওয়ায় বেশি মানুষ নেই। অধিকাংশ নিজেদের কেবিনে, না হলে ক্যাফে আর ক্যান্টিনের দিকে আড্ডা দিচ্ছে। দূর থেকে একদল বন্ধুদের বাজানো গিটার আর গানের সুর ভেসে আসছে মৃদুভাবে। সাইবার নীরবে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে, যেখানে এখন শুধুই কালো, কোনো আলো নেই। এই মহতী নদীর মাঝে একাকী এই লঞ্চের ভেতরে ছোট্ট শহর। কি অসহায় মানব জাতি! একটা ঝড় উঠলে কি আর কিছু বাকি থাকবে? ভাবতে ভাবতে বাতাসে তামাটের ধোঁয়া উড়িয়ে দিল সাইবান। এটা তার চতুর্থ সিগারেট। নিজের শরীরের অশেষ ক্ষতির মাঝেও যে কি শান্তি, সিগারেটই যেন তার প্রমাণ। তার মতন কত অদ্ভুত মানুষই না আছে দুনিয়ায়। হুট করে সাইবানের হাতে একটা চাপড় পড়ল, ভরকে গেল সে। হাতের সিগারেটটা ছিটকে নিচের নদীর পানিতে পড়ে গেল। সাইবান হতভম্ব হয়ে পাশে তাকাতেই আবিষ্কার করল ইরামকে। আম খাও, জাম খাও, ভাত খাও, বিরিয়ানি খাও, সিগারেটই কেন খেতে হবে? নরম গলায় বলল ইরাম। স্বামীর পাশে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। সাইবান প্রথমটায় অবাক হয়ে থেকে শেষে মুচকি হেসে জবাব দিল, আমি সিগারেট খাই না, সিগারেট আমাকে খায়। নিজেকে না খাওয়ালে হয় না? ছেড়ে দিতে বলছেন? যদি বলি হ্যাঁ, ছেড়ে দেবে? আপনি বললে শুধু সিগারেট কেন, পৃথিবীটাও ছেড়ে দিতে রাজি আছি। ইরাম এবার চোখ উল্টালো। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো তাই না আলাদিন? সাইবান রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হালান দিয়ে বুকে দু বাহু বেঁধে বলল, ওমা, কি শিক্ষিত আপনি! ফ্লার্টিং কি বোঝেন? ভালো ভালো, এখন আর অবুঝ অবাধের সাথে তর্ক করতে হবে না। আমি শুধু বুঝি না, খুব ভালো করেই জানি ফ্লার্ট তুমি আরো কতজনের সাথে করেছো। এমনিতেই তো আর সিচুয়েশনশিপ আর বেঞ্চিং লিস্ট ভারেনি। আপনি এটাও জানেন আমি সবার সাথে ফ্লার্ট করি? বাহ, যাক, স্বীকার করলে তাহলে। অবশ্যই, স্বীকার না করার কি আছে? আপনি আমার সাথে ফ্লার্ট করলে আমিও ফ্লার্ট ব্যাক করব। পার্থক্য শুধু একটাই, দিন শেষে আপনি প্রেমে পড়ে যাবেন, কিন্তু আমি পড়ব না। ইরাম শান্ত চেয়ে দেখল সাইবানকে। ছেলেটা দুষ্টুমির হাসি হাসে। নদীর উপর দিয়ে ধেয়ে আসা শীতল বাতাসের ঝাপটায় চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে তার। হঠাৎ একটি হাত বাড়িয়ে দিল ইরাম, সাইবানের বুকে বেঁধে রাখা বাহুর উপর রাখল, নরম কণ্ঠে শুধালো, আর কতকাল নিজেকে এমন মিথ্যা খোলসে ঢেকে রাখবে বলে পণ করেছো? সাইবানের ঠোঁটের হাসি মিয়ে এলো। ইরামের দিকে সে খানিকটা বিস্ময় এবং কৌতূহল নিয়ে তাকালো। অর্ধাঙ্গিনী তার ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, অতঃপর তার কাঁধ ঘেঁষে দাঁড়ালো, নদীর দিকে দৃষ্টি ফেলে বলল, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে আলাদিন? কি প্রশ্ন? তোমাদের জেনারেশনে প্রেমের এত প্রকার, নাম প্রকার কেন? ভ্রু কুঁচকে ফেলল সাইমান, বুঝতে পারছে না স্ত্রীকে। ইরাম শান্ত গলায় বলল, সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিং, পকেটিং, গোস্টিং, অরবিটিং, কুশনিং, এত এত অনুভূতির ধরন দিয়ে কি বোঝায় আসলে? এবার সত্যি সাইবান ভীষণ রকমের অবাক হলো। ইরাম এত কিছু জানলো কবে? সে তো কয়েকটা ছাড়া অন্যগুলো কোনো ব্যবহারও করেনি।
তবে কি নিজে নিজে জেনেছে? কখনো ভেবে দেখেছো এটা আসলে বৈধভাবে চিটিং করা নয় তো আবার? ইরামের কথায় সাইবান চমকে উঠল, বড় বড় চোখ মেলে তাকালো। চিটিং? হ্যাঁ, এই যেমন ধরো সিচুয়েশনশিপের কথাই ধরি। তোমরা প্রেমিক প্রেমিকার মতো সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু মুখে স্বীকার করবে না, কারো কাছে পরিচয়ও দেবে না, কমিটমেন্ট ছাড়া সম্পর্ক। সেক্ষেত্রে একজন যদি অপরজনকে ছেড়েও দেয়, অন্য কারো আকর্ষণে পড়ে যায়, তাহলে প্রতিবাদ করা যাবে না, কারণ সিচুয়েশনশিপ মানেই তো এমন। এটা মানেই এমন নাকি সহজ ভাষায় এক পার্টনারকে সময় পেরিয়ে আর ভালো না লাগলে অন্য অন্য কাউকে যেন ধরতে পারি বলে স্রেফ একটা টার্ম সৃষ্টি করা? জানি না আমি, যেন চিটিং জিনিসটাকে চিটিং না বলা যায়, রাইট? সাইবানের ঠোরজোড়া 1 ইঞ্চি ফাঁক হলো, অথচ সে ইরামকে কোনো জবাব দিতে পারল না। এই যুক্তির বিপরীতে যুক্তি কি ভেবে পাচ্ছে না সে। ইরাম একদম শান্ত গলায় কথাগুলো বলে যাচ্ছে। বিয়ের আগে তুমি আমায় বলেছিলে তোমার নাকি একটা সিচুয়েশনশিপ আর একটা বেঞ্চিং। আচ্ছা, যাকে বেঞ্চিং করেছো তার মনের কথা ভেবেছো? তুমি আসলে চাইছো অন্য কাউকে, কিন্তু একজন তৃতীয় ব্যক্তির সাথে কথা বলে, গল্প করে, আশা দিয়ে রেখেছো যে হয়তো সেও তোমার জীবনে অর্থ রাখে, সে তোমার কাছে সেকেন্ড অপশন। যদি এটা না হয় তাহলে ওটা টাইপ। সে আদতে তোমার পছন্দেই ছিল না কোনো কাল। আলাদিন, যে মেয়েটাকে তুমি বেঞ্চিং করেছো তার মনের অবস্থা কখনো ভেবে দেখেছো? সাইবান ঠোঁটে ঠোঁট চেপে ফেলল, শব্দ হাতড়ে পেল না, দৃষ্টি লুকিয়ে পায়ের দিকে চেয়ে রইল। ইরাম একটু সময় বিরতি দিয়ে বলল, এই সব কিছুই আসলে মানুষের মনের ফ্যান্টাসি পূরণের জন্য সৃষ্টি করা একটা মূর্খ কিছু শব্দ মাত্র। নিজের প্রতারণাকে জাস্টিফাইড করার আধুনিক হাতিয়ার কিছু। এসব শব্দের চক্করে পড়ে কত মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ভালোবাসা শব্দটার উপর থেকেই মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই আমি তিতলিকে পুরোপুরি দোষ দিতে পারি না। দোষ তিতলির সাথে তোমারও ছিল আলাদিন। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফেলল সাইবান। ইরামের কথা অর্থবোধক হয়েছে শেষমেশ। বেশ লম্বা সময় জুড়ে কেউই কথা বলল না। ইরাম শান্তভাবে দাঁড়িয়ে দেখে গেল নদী, আর সাইবান বরফ হয়ে ওঠা মস্তিষ্কে ভেবে গেল তার কথাগুলো। অবশেষে প্রায় মিনিট 10 পরে মুখ খুলল সাইবান। সরি, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। ইরাম এক নজর তার দিকে তাকালো, পরক্ষণে আবার নদীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, না ভাবলে এখন ভাবো, তুমি জেনারেশন জেড এর ছেলে। আধুনিক হবে, ট্রেন্ড ফলো করবে, স্বাভাবিক এটা। কিন্তু সেই ট্রেন্ড ফলো করতে গিয়ে যেন নিজের আর অপরের ক্ষতি না করে বসো, সেটা খেয়াল রেখো। দুঃখকে যতই হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন, দুঃখ প্রশমিত হবে মাত্র, চিরতরে মুছবে না। আপনার কি মনে হয় আমি হাসির মাঝে দুঃখ লুকাই? হতেও তো পারে। ইংরেজিতে একটা কথা আছে না, দ্য ব্রাইটেস্ট স্মাইল হাইডস দ্য ডিপেস্ট স্কার। সাইবানের স্পন্দন ক্ষণিকের জন্য সত্যিই থেমে গেল। ইরামের পাশে দাঁড়িয়ে তার মনে হলো যেন এই রমণী তার শরীর ভেদ করে সরাসরি অন্তর পড়ে ফেলেছে। কিন্তু ইরামের তো জানার কথা নয়, আন্দাজ করারও কথা নয়। কেউ কি কিছু বলে দিয়েছে কোনোভাবে? সারিকা, অনুরাগ কিংবা তিতলি নিজে? ভেবে কুল পেল না সে। একদম সহজাত বৈশিষ্ট্যের কারণেই এবারেও ইরামের কাছে ধরা দিল না সাইবান। ঠোঁটে সেই দুষ্টুমিন হাসিটি ফুটিয়ে জাগতিক সকল জটিলতাকে ঢেকে ফেলল একটা খোলসের আড়ালে। আপনি হঠাৎ করে দার্শনিক হয়ে গেলেন আজ। লঞ্চে দেখছি সবার মাথা ঘেটে রেখে দিচ্ছে। আমার মাথা ঠিকই আছে। ইজান ঘুমিয়েছে, সুগন্ধা পাশে বসে মনে সুখে নিজের পছন্দের চাইনিজ মুভি দেখছে, তাই শান্তিতে আছি। নদী দেখে দার্শনিক হতে মন চাইলো, হয়ে গেলাম। সাইবান হুট করেই ইরামের পেছনে দাঁড়ালো। তার বড় সড় শরীর রমণীর পাতলা শরীরে ছুঁয়ে গেল। শক্তিশালী দুবাহু পেছন থেকে ইরামের কোমর জড়িয়ে ধরল। নিজের মাথাটা সাইবান স্ত্রীর কাঁধে রাখল। লঞ্চ পানিতে বিশাল ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে। মৃদু আলো খেলা করছে টলটলে পানিতে। কচুরিপনা ভেসে আসছে, ঢেউয়ে ঢেউয়ে দোল খাচ্ছে। সেদিকে তাকিয়ে সাইবান কোমল গলায় ব্যক্ত করল, আমি অনেক রকচটা, জানেন তো। যাদের আপন ভাবি তাদের সাথে কিছু হলে সইতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমার ভেতর বোধ হয় কোনো অশরীরই বাস করে। চরম বিপদের সময় হুট করে বেরিয়ে আসে। চাইলেও তখন নিজেকে রুখতে পারি না। আমার কথা নয়, আফনানদের কথা। আমাকে নাকি তখন দেখতে ভূতের মতো লাগে। এভাবে জড়িয়ে ধরায় ইরাম খানিকটা বিব্রত হলো বটে, তবে স্বামীকে সরিয়ে দিল না। মাথাটা পেছনে হেলিয়ে সাইবানের বুকে ঠেকিয়ে চুপটি করে শুনে গেল। আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক তেমনি দায়িত্বের বেড়াজাল বইতে পারি না। আমার সবসময় মনে হয় জীবন, পরিবার, সংসার, দায়িত্ব বিষয়গুলো আমার জন্য না,
দম বন্ধ লাগে নিজেকে এমনভাবে কল্পনা করতে গেলেও। অথচ আপনি আসার পর সবটা কেন যেন বদলে গেল। বদলে গেল? কিভাবে? ইরাম প্রশ্ন ছুড়ল। সাইবান মৃদু হেসে তার গালে নাক ঘষে জানালো, উত্তরটা না হয় আমার মনের মাঝেই থাক। আজ শুধু আপনাকে এটুকু বলতে চাই, ইরাম আপু, আপনার ভয়, আপনার আশঙ্কা সবকিছুই আমি ইদানিং বুঝতে শিখেছি। তাই আশ্বাস জানাতে চাচ্ছি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। এক লহমার জন্য থমকে গেল রমণী। মাথায় সামান্য কাল করে জলজলে দৃষ্টিতে দেখল সাইবানের মুখটাকে। এতটা কাছ থেকে সবকিছু যেন স্বপ্নের সৌন্দর্যে ঘেরা। সাইবান ঝুঁকে তার নাকে নিজের নাক ছুঁয়ে দিয়ে বলল, আমাকে দেখতে হয়তো উগান্ডার প্রাণী মনে হয়, একটা বাউন্ডুলে দায়িত্বজ্ঞানহীন ছেলে, চাল নেই চুলো নেই, সারাদিন ডিজে গিরি করে বেড়ায়, মারামারিতে 64 পা এগিয়ে, গুন্ডাদের মতন ভ্রুর মাঝে রিং ঝুলে। বাট ইউ শুড নো আই এম ট্রাইং। I will try to be a better husband to you. I will try to be a better father to my baby boy. আমি চাই আপনি একটুখানি জানুন, একটুখানি বুঝুন যে আমি আপনার সেই ছোট্ট খালাতো ভাইটা নেই। আপনি কি এখনো আমাকে ভাইয়ের মতোই দেখেন, ইরাম আপু? এক দৃষ্টিতে চেয়ে রইল ইরাম। পরক্ষণে উত্তর করল, আমি তোমাকে কিসের মতো দেখি তা আমি নিজেই জানি না। সাইবানের চেহারা খানিক ঝুলে পড়ল। ইরাম নিজের কোমরের চারপাশে জড়ানো তার হাতের উপর নিজের একটা হাত রাখল। মৃদু হেসে বলল, কিন্তু তোমাকে এত ভাবতে দেখে আমি সত্যিই অবাক হলাম। শুরুতে যে ছেলে এই বিয়ে থেকে 500 হাত দূরে ভেগেছে, সে এখন আমায় বলছে সে চেষ্টা করছে একজন ভালো স্বামী আর বাবা হওয়ার। ভালো টালো বেছে ফেলেছো নাকি? কথাটা ইরাম খোঁচা দিয়ে মজা নিতেই বলেছে। অথচ সাইবানের দুই বাহু তার সমস্ত শরীরে সজোরে চেপে গেল। তার ঘাড়ে মুখ ডুবিয়ে সাইবান ফিসফিস করে শুধালো, যদি বলি ভালোবাসি, তবে বিশ্বাস করবেন? ইরাম অজান্তেই সামান্য শিউরে উঠল। পরক্ষণে পাল্টা জবাব দিল, এক মুখে আপু ডাকো, আবার বলো ভালোবাসি। প্রিটি লিটল পারভার্ট, আরেন্ট ইউ? খিলখিল করে হাসল সাইবান। তার তপ্ত শ্বাস ছুঁয়ে গেল ইরামের ত্বক। মনে হলো প্রত্যেক লোম বুঝি দাঁড়িয়ে গিয়েছে শিহরণে। আমার আপু ডাকে খুব সমস্যা হচ্ছে নাকি আপনার? লজ্জা পেয়ে গেল ইরাম। গালজোড়া লালচে হয়ে উঠল। না মানে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এরপরেও তুমি আপু ডাকো, এমনিতেই বলছিলাম। আমার সব সমস্যা টমস্যা হয় না আসলে। হুম, বুঝতে পেরেছি। ইরাম আপু একটুও বিরক্ত বোধ করেন না। ওকে ফাইন, ইরাম আপুকে তাহলে আমি এখন থেকে বারবার আপু ডাকবো। ঠিক আছে আপু? ইরামের ভ্রু জোড়ায় তীব্র ভাঁজ পড়ল। দাঁতে দাঁত পিষে নাকের ডগায় ক্রোধ নিয়ে সে বলল, ভালো হচ্ছে না কিন্তু আলাদিন। কেন ভালো হচ্ছে না আপু? আলা ইরাম মাথা কাত করে প্রতিবাদের সুরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। অত্যন্ত কাছাকাছি থাকায় সাইবানের ঠোঁটের সাথে তার ঠোঁট ছুঁয়ে গেল। কিন্তু প্রথমবারের মতন এবার সহসাই ছাড়া পেল না সে। এর পরিবর্তে সাইবানের একটি হাত ইরামের ঘাড়ে জড়িয়ে গেল, অন্যটি চেপে ধরল কোমর। ধাঁচকা টানে নিজের শরীরের সাথে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল সে অর্ধাঙ্গিনীকে। তার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল নিজের ঠোঁট। মায়া আস্বাদন করতে লাগলো নিগুড়ভাবে। ইরাম প্রথমটায় জমে গেল। হাত দিয়ে হালকা ধাক্কা দিল সাইবানের বুকে। কিন্তু পর মুহূর্তেই তার মস্তিষ্ক বুঝিয়ে থমকে গেল। সরিয়ে দিতে ইচ্ছে হলো না। বুকের ভেতর অনুভূতির উষ্ণতা ভর করল। এই নিরাপদ বাহুডোরে যেন তার কোনো ক্ষতি হবে না। ইরাম তাই আজ নিজেকে রুখল না, সঁপে দিল। চোখজোড়া বুঝে এলো তার আবেশে। হাতের আঙুল খামছে ধরল সাইবানের জ্যাকেট। ধীরে ধীরে সাড়া দিল অনুভূতির ডাকে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল গায়ে। অথচ দুটি সত্তা তা অনুভবই করল না। লুটিয়েছে তারা একে অপরকে আজ আপন সত্তায়। সাইবান আদরের ছোঁয়া ক্রমশই গভীর থেকে গভীরতর করে তুলল। ইরামের প্রতিটি কম্পন, প্রতিটি প্রতিক্রিয়া তার অস্তিত্বে ঘূর্ণিপাক খেলিয়ে দিল। চোখজোড়া হালকা একটু খুলল সে। সম্মোহিত নয়নে দেখল কিভাবে অর্ধাঙ্গিনী নিজেকে সমর্পণ করে দিয়েছে তার দুয়ারে। একটুখানি থামল সাইবান। ইরামের ঠোঁটের উপর জড়ানো গলায় ফিসফিস করে বলল, নেশা আমাকে নেই, নেশা আপনার ঠোঁটে। ইরাম ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে জলজলের চোখে মেলে তাকালো। সাইবান পুনরায় তার ঠোঁটে চুমু খেল, এবার অত্যন্ত যত্ন নিয়ে, আলতোভাবে দীর্ঘ সময় ধরে। এরপর হঠাৎ করেই থেমে গেল সে। আচমকা ঘাড় ঘুরিয়ে করিডোরের প্রান্তে তাকালো। ইরামের মনে হলো তার শরীর দুলছে। সাইবানের কাঁধে মাথা ঠেকিয়ে সেও তাকালো। অথচ ওই দিকটায় কালিগোলা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। ধরফর করতে থাকা হৃদযন্ত্র সামলে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাইমন তীক্ষ্ণ দৃষ্টিতে আরও কিছুক্ষণ চেয়ে থেকে জবাব দিল, মনে হলো কেউ আমাদের দেখছে।
ইরাম সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো সামনে ভালোভাবে। না, কিছুই দেখতে পেল না এবারেও। ওদিকটা একদমই ফাঁকা। কোথায়? পেছনে সাইবান মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে শেষমেশ নিজের চেহারার ধার লুকিয়ে নমনীয় করে বলল। আমার মনের ভুল বোধহয়। এগিয়ে এসে নিজের গায়ের জ্যাকেটটা খুলে ইরামের কাঁধে জড়িয়ে দিল সে। ঠান্ডা বাড়ছে, কেবিনে চলুন। ইরাম অবাক হয়ে সাইবানের দিকে তাকালো। একটা হাফ হাতা টি শার্ট পরনে ছেলেটার। এ কি, তোমার ঠান্ডা লাগবে না? জলজলে ঠোঁটে জিভ বুলিয়ে তির্যক হাসল সাইবান। হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো ওনাটা হাতড়ে নিয়ে জ্যাকেটটা ভালোমতো পরিয়ে দিল। সেই ওনাটা নিজের গায়ে চাদরের মতো করে জড়ালো সে। এবার আর ঠান্ডা লাগছে না, চলুন। ইরামের একটা হাত ধরে হাঁটতে শুরু করলো সে। অর্ধাঙ্গিনী তাকে অনুসরণ করতে করতে অপলক চেয়ে রইল। বুকের ভেতর দামামা বাজল উভয়েরই। হিমশীতল বাতাসও তাদের শরীরে উত্তাপ প্রশমিত করতে পারল না আর।